আজকের একটি নির্ধারিত টপিক বলা হয়েছিল জেরান্ট ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ট ভার্সেস পার্টিসিপল। তাহলে আমরা সরাসরি টপিকে যাই যে জেরান্ট ভার্সেস পার্টিসিপল। জেরান্ট ভার্সেস পার্টিসিপল। আচ্ছা, এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা সবার কাছে আশা করব যে সবাই লাইভটি দেখার আগে একটু শেয়ার করেন এবং সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টস করে জানান। আর আপনারা একটু লাইভটা শেয়ার করেন এবং সবাই খাতা কলম নিয়ে বসেন। ইনশাল্লাহ আজকের এই লাইভের পরে জেরান্ট এবং পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। সো একটু সবাই খাতা নিয়ে বসেন এবং সবাই একটু বেশি বেশি লাইভটা শেয়ার করেন প্লিজ। সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করেন। আপনাদের বন্ধু বান্ধব, আপনার ছোট ভাই যারা ইন্টারমিডিয়েট পড়তেছে বা ভার্সিটি এডমিশন দিবে ওদেরকেও নিয়ে বসেন এবং সবাই একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে শিখুন যে কত সহজ আমরা শিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই জেরান্ট এবং পার্টিসিপল শুরু করার আগে আমি একটা কোশ্চেন করব। কোশ্চেনটা জীবনেও কোনো পরীক্ষা আসবে না, কিন্তু আপনাকে জানতে হবে। আমি যে কোশ্চেনটা করব সেটা জীবনেও কোনো পরীক্ষা আসবে না, কিন্তু আপনাকে জানতে হবে এবং এটা জানা আপনার জন্য ফরজ যে জেরান্ট এবং পার্টিসিপল এই দুইটা টপিক থেকে বিগত যে বিসিএস গুলো গিয়েছে, এই বিসিএস এ এখন পর্যন্ত মোট কতগুলো প্রশ্ন আসছে এটা আসলে কি কারো জানা আছে কিনা? জানা থাকলে কমেন্টসে জানাবেন যে জেরান্ট এবং পার্টিসিপল থেকে বিগত বিসিএস এ এখন পর্যন্ত কতগুলো প্রশ্ন আসছে এটা কারো জানা আছে কিনা? জানা থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন। সো আমি বলে দেই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। জেরান্ট পার্টিসিপল থেকে বিসিএস এ এখন পর্যন্ত 5টা প্রশ্ন আসছে। টোটাল 10তম থেকে 40 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় এখন পর্যন্ত 5টি কোশ্চেন এখান থেকে আসছে। আপনাকে বলে দেই কখন কখন আসছে। জীবনের প্রথম কোশ্চেন আসছে 11তম বিসিএস এ একটা। 11তম বিসিএস এ একটা কোশ্চেন আসছিল যেটা বর্তমান সময়ের জাতীয় কোশ্চেন নামে পরিচিত, এ রুলিং স্টোন গ্যাদার্স নো মোস। এই যে কোশ্চেনটা প্রেজেন্ট পার্টিসিপলের, এটা 11তম বিসিএস এর আসা কোশ্চেন। এরপরে আর এখান থেকে কোনো কোশ্চেন হয়নি। 37 বিসিএস এ এসে এখান থেকে একটা কোশ্চেন হয়েছে। 37 বিসিএস এ। এই পরিসংখ্যানটা জানা আপনাদের জন্য ফরজে আইন, না আপনি বুঝবেন না যে এই জিনিসটা কিভাবে আপনি করবেন বা কোন টপিক গুলো কতটুকু ইম্পর্টেন্ট। তাহলে 37 বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে একটি এবং 38 বিসিএস এ আসছে দুইটি। 38 বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে দুইটি। 39 এ কোনো প্রশ্ন আসেনি এবং 40 এ এখান থেকে প্রশ্ন আসছে একটি। তার মানে টোটাল 5টি প্রশ্ন এখান থেকে বিসিএস এ আসছে জেরান্ট এবং পার্টিসিপল থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেরান্ট পার্টিসিপল থেকে 11তম বিসিএস এ একটা কোশ্চেন আসছে, 37 এ একটা আসছে, 38 এ দুইটা আসছে এবং 40 এ একটা আসছে। এবং আপনি ধরে নেন এখান থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই জেরান্ট আর পার্টিসিপল টোটাল ভার্বের মধ্যে জেরান্ট পার্টিসিপল থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন একটা টপিক শুরু করার আগে অবশ্যই এই পরিসংখ্যানটা জেনে নেবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন এই টপিকটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্বপূর্ণ নয়। তখন আপনাকে আর কারো ভরসায় থাকতে হবে না, আপনি নিজেই সাজেশন তৈরি করতে পারবেন। স্যারদেরকে বলতে হবে না যে কোন টপিক গুলো পড়বো কোনটা পড়বো না, ওটা স্যাররা বলার আগে আপনি নিজেই একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমাদের একটা বা দুইটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা মূল আলোচনায় ঢুকবো। ঢোকার আগে অনুরোধ করবো একটু লাইভটি শেয়ার করার জন্য। লাইভটি একটু শেয়ার করার জন্য অবশ্যই সবাইকে অনুরোধ করব একটু লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের
বিসিএস কনফারেন্সের ছাত্রছাত্রী আছে, এর বাইরে যারা আছে বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই একত্রে দেখতে ইয়ে করতে পারেন। আচ্ছা, তাইলে আমি আগেই শুরু করি যে জেরান্ড। বন্ধুরা, জেরান্ড তাহলে এই জেরান্ড আসলে কি? জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি। জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি। তাহলে তার আগে একটু বলে নেই, ভার্বের ক্লাসিফিকেশনে 56 প্রকার প্লাস ভার্ব আছে, 56 প্রকার প্লাস ভার্ব আছে। এর মধ্যে মূল ফোকাসই হলো জেরান্ড পার্টিসিপল, মূল ফোকাস। এটা যদি আপনি শিখতে পারেন বাকিগুলো শেখা আপনার তেমন কোনো ঝামেলা হবে না। সো এখানে জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি, জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি। আর এই জেরান্ডকে আইএনজি এবং এই আইএনজি যুক্ত ভার্বটা নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। তাহলে জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি এবং আইএনজি এটা ফরজ, এটা নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। তাহলে জেরান্ড মানেই ভার্বের সাথে আইএনজি এবং এটা নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জেরান্ডকে কি বলা যায়? জেরান্ডকে আমরা সহজ ভাষায় বলতে পারি নাউন কিংবা ভার্বাল নাউন। জেরান্ডকে আমরা সহজভাবে বলতে পারি নাউন কিংবা ভার্বাল নাউন, নাউন কিংবা ভার্বাল নাউন। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, সকল জেরান্ডই ভার্বাল নাউন। এই কথাটা মনে রাখবেন, সকল জেরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জেরান্ড নয়। কথাটা একটু নোট করে নিতে পারেন, যারা খাতা কলম নিয়ে বসছেন অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কথা নোট করবেন, যে সকল জেরান্ডই ভার্বাল নাউন কিন্তু সকল ভার্বাল নাউন জেরান্ড নয়। তাহলে আমরা জেরান্ডকে বলতে পারি নাউন কিংবা ভার্বাল নাউন। তাহলে এবার আমরা আসি যে যেহেতু এটা নাউনের কাজ করে, তাহলে একটা সেন্টেন্সে নাউন যেখানে যেখানে বসতে পারে সেখানে সেখানে জেরান্ড বসতে পারে। যেখানে যেখানে নাউন বসতে পারে সেখানে সেখানে কি জেরান্ড বসতে পারে। তাইলে একটা সেন্টেন্সে কোথায় কোথায় জেরান্ড বসতে পারে এই বিষয়টা আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা এখন শিখবো পজিশন অফ জেরান্ড, অর্থাৎ জেরান্ড এর অবস্থান কোথায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, এটা নাউনের কাজ করে, ভার্বের কাজ করে। সো এটাকে আমরা পার্টসিপেটিভ হিসেবে নাউন বলতে পারি বা ভার্বাল নাউন বলতে পারি। তাহলে এবার একটু খেয়াল করি যে জেরান্ড কোথায় কোথায় বসতে পারে। সবাই একটু খেয়াল করেন, জেরান্ড, পজিশন অফ জেরান্ড, পজিশন অফ জেরান্ড অর্থাৎ সেন্টেন্সে জেরান্ডের অবস্থান। পজিশন অফ জেরান্ড, সেন্টেন্সে জেরান্ডের অবস্থান। তাহলে কোথায় কোথায় জেরান্ড বসতে পারে? জেরান্ড বসতে পারে একটা সেন্টেন্সের 6টি জায়গায়। কয়টি জায়গায়? 6টি জায়গায়। মাথায় রাখবেন, একটি সেন্টেন্সের 6টি জায়গায় জেরান্ড বসতে পারে। এক নাম্বার বসতে পারে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায়। 2 নাম্বার অবজেক্টের জায়গায়। 3 নাম্বার কমপ্লিমেন্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়। 4 নাম্বার প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে, প্রিপজিশনের পরে। তাহলে সাবজেক্টের জায়গায়, এরপর বসতে পারে অবজেক্টের জায়গায়, এরপর বসতে পারে কমপ্লিমেন্টের জায়গায়, এরপরে প্রিপজিশনের পরে, এরপর বসতে পারে পজেসিভ ওয়ার্ডের পরে, পজেসিভ ওয়ার্ডের পরে, এরপর বসতে পারে, আচ্ছা এরপরে পজিটিভ ওয়ার্ডের পরে বসতে পারে অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ এর পরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি যে সাবজেক্টের জায়গায় জেরান্ড বসতে পারে। কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গায়। এরপরে কোথায়? অবজেক্টের জায়গায়। সবাই আমার সাথে বলতে পারেন সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়,
কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপজিশনের পরে, পজেসিভ ওয়ার্ডের পরে এবং অ্যাডজেক্টিভের পরে। আশা করি আজকের লাইভ থেকে এই টপিকটি একবারে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনার বাসায় যাতে আর তেমন পড়তে না হয় শিক্ষার্থী বন্ধুরা। এবং আমি আবারও সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিবেন এবং আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন এবং লেখাগুলো অবশ্যই নোট করবেন। ওকে, তাহলে একটু খেয়াল করি যে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপজিশনের জায়গায়, পজেসিভ ওয়ার্ডের পরে এবং অ্যাডজেক্টিভের পরে। তাহলে প্রিপজিশনের পরে, পজেসিভ ওয়ার্ডের পরে এবং অ্যাডজেক্টিভের পরে। তাহলে কোথায় কোথায়? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপজিশনের পরে, পজেসিভ ওয়ার্ডের পরে এবং অ্যাডজেক্টিভের পরে। এই 6টা পজিশনে আমাদের জিরান বসে। তাহলে আমরা এবারে একটা একটা করে উদাহরণ দেখব যে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় জিরান বসতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। একটু খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এই কোশ্চেনটি 38 বিসিএস এ আসছিল। 38 বিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল যেখানে রিডিং কি। তাহলে দেখেন একটা স্বাভাবিক বিষয় আপনারা বুঝতে পারেন যে এটা একটা ভার্ব, কি ছিল? ভার্ব। তাহলে ভার্বের আগে এটা একটা সাবজেক্ট, এটা কি? সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় যখন আইনযুক্ত ভার্ব থাকবে তখন সেটা জিরান্ড হবে। তাহলে কোন সাবজেক্টের জায়গায় যদি আইনযুক্ত ভার্ব থাকে তখন সেটা জিরান্ড হয়। এখন এটা আছে সিঙ্গেল ওয়ার্ডে, এটা অনেক সময় ফ্রেজ আকারেও হতে পারে। যেমন এভাবে হতে পারতো, রিডিং বুক, রিডিং বুক ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। শিক্ষার্থী বন্ধুরা এভাবে হতে পারতো, রিডিং বুক, তখনও রিডিং জিরান্ড। এটা এখানে সিঙ্গেল ওয়ার্ড, এখানে ফ্রেজ আকারে। তার মানে এটা সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে, এটা ফ্রেজ আকারেও হতে পারে। সো আমাদের এটা একটা নাউন বা এটা একটা সাবজেক্ট বা এটা একটা জিরান্ড। এখানেও এটা রিডিং একটা জিরান্ড, কিন্তু টোটালটা একটা ফ্রেজ আকার আছে, রিডিং বুক ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এভাবে সাবজেক্টের জায়গায় বসতে পারে। এরপরে বসতে পারে অবজেক্টের জায়গায়, এরপরে বসতে পারে অবজেক্টের জায়গায়। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার। সাবজেক্টের জায়গায়, এরপরে অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবজেক্টের জায়গায়, তাহলে একটু খেয়াল করি যে যদি বলা হয় যে আই লাইক সুইমিং ইন দ্য রিভার, আই লাইক সুইমিং ইন দ্য রিভার, আই লাইক সুইমিং ইন দ্য রিভার। তাহলে একটু ভালোভাবে খেয়াল করেন, আই লাইক সুইমিং ইন দ্য রিভার। তাহলে আমরা অবজেক্ট কিভাবে বের করব এটা আমাদের খেয়াল রাখতে হবে। অবজেক্ট আমরা কিভাবে বের করব এই বিষয়টা একটু খেয়াল রাখবো। যে এখানে লাইক এটা ভার্ব, তাহলে অবজেক্ট বের করার কৌশল হলো এই ভার্বের কাছে আপনি কি বা কাকে দিয়ে কোশ্চেন করবেন। তবে জিরান্ড বের করতে কাকে লাগে না, শুধু কি দিয়ে হলেই হয়। জিরান্ড বের করার সময় কাকে দরকার হয় না, শুধু কি হলেই হবে। তাহলে এই যে থাকবে এটার কাছে আপনি কি দিয়ে কোশ্চেন করবেন, কি। তাহলে কি দিয়ে কোশ্চেন করে উত্তরটা যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব পান তখন এটা একটা অবজেক্ট এবং এটা জিরান্ড। উত্তরটা কোনো আইনযুক্ত ভার্ব হলে এটা অবজেক্ট এবং এটা জিরান্ড। তাহলে আই লাইক সুইমিং ইন দ্য রিভার, তাহলে আই লাইক আমি পছন্দ করি, আই লাইক আমি পছন্দ করি। আচ্ছা এবারে কোশ্চেন করবেন, আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমি কি পছন্দ করি। তা আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমি কি পছন্দ করি, তাহলে কি পছন্দ করি বলেন তো, কি পছন্দ করি,
আই লাইক সুইমিং, তাহলে কি পছন্দ করি? সুইমিং পছন্দ করি। তাহলে এই যে কি দিয়ে কোশ্চেন করে আমি আইনযুক্ত ভার্ব পেলাম, এটা এখানে অবজেক্ট, আর এটার আরেক নাম হলো জেরান্ড। তাহলে এটা একটা জেরান্ড শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখেন এখানে আই লাইক সুইমিং ইন দ্য রিভার, তাহলে এখানে পছন্দ করি, কি পছন্দ করি, তাহলে এটা একটা অবজেক্ট এবং এটা জেরান্ড। এখন এই যে কি বা কাকে কোশ্চেন করে একটা ভার্বের কাছে 5 থেকে 6টা কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব। কিভাবে দেখেন, আপনি যদি কি বা কাকে কোশ্চেন করে উত্তর পাওয়া যায় বা উত্তর আপনি পান, তখন এই ভার্বটা, অর্থাৎ যে ভার্বটাকে আপনি কোশ্চেন করছেন, এই ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা একটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে আপনি একটা কোশ্চেনের উত্তর পেলেন যে আপনি যে কোশ্চেনটাকে যে ভার্বটাকে কোশ্চেন করছেন, যে ভার্বটাকে কোশ্চেন করছেন ওইটা যদি কিবাকাকে কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, তখন ওই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। এখন এরপরে উত্তরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড আসে, তখন ওটা হয় নাউন। সিঙ্গেল ওয়ার্ড আসলে নাউন। আর যদি কোনো আইনযুক্ত ভার্ব আসে, তখন ওটা হয় জেরান্ড। আইনযুক্ত ভার্ব আসলে জেরান্ড। যদি কোনো ফ্রেজ আসে, তখন ওটা নাউন ফ্রেজ। আর যদি কোনো ক্লাউজ আসে, তখন ওটা নাউন ক্লাউজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন কত সহজ একটা বিষয়। আপনি শুধু একটু কি বা কাকে খেয়াল রাখলে আপনি 5টা কোশ্চেনের উত্তর দিতে পারতেছেন। 5টা কোশ্চেন কি কি? আপনি কি দিয়ে কোশ্চেন করবেন যে ভার্বটাকে, যদি উত্তর পাওয়া যায় তাহলে যে ভার্বটাকে প্রশ্ন করছেন ওই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। যদি এরপরে কোনো সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় তাহলে ওটা নাউন। সিঙ্গেল ওয়ার্ড পাওয়া গেলে ওটা নাউন। যদি এরপরে আইনযুক্ত ভার্ব পাওয়া যায় তাহলে সেটা একটা জেরান্ড। যদি এরপরে কোনো ফ্রেজ পাওয়া যায় তাহলে সেটা একটা নাউন ফ্রেজ। যদি কোনো ক্লাউজ পাওয়া যায় তাহলে সেটা নাউন ক্লাউজ। তার মানে বুঝতে পারলেন ভার্বের কাছে কি বা কাকে কোশ্চেন করে যা পাবেন সবই নাউনের অন্তর্ভুক্ত। সো বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। যে আই এনজয় ওয়াচিং ইংলিশ মুভি। I enjoy watching English movie. তাহলে I enjoy watching an English movie. তাহলে I enjoy watching। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, এনজয় এর পরে আছে কি? ওয়াচিং। এনজয়, I enjoy watching an English movie। তাহলে আমি এনজয় করি, তাহলে এনজয়টা হলো কি? ভার্ব। এনজয় কি? ভার্ব। এখন কোশ্চেন করেন আমি কি এনজয় করি? আমি কি এনজয় করি? ওয়াচিং। কি এনজয় করি? ওয়াচিং। সো এই ওয়াচিং হলো একটা জেরান্ড। ওয়াচিং একটা জেরান্ড। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে অবজেক্টের জায়গায় বসতে পারে। এরপর আসেন কমপ্লিমেন্টের জায়গায়। কার জায়গায়? কমপ্লিমেন্টের জায়গায়। কমপ্লিমেন্টের জায়গায়। কমপ্লিমেন্টের জায়গায়। শিক্ষার্থী বন্ধুরা কমপ্লিমেন্টের জায়গায় বলার আগে আমরা একটু সহজভাবে জেনে নেই হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট আসলে কি এই বিষয়টা একটু জেনে নেই। আপনি সহজ একটা বিষয় মাথায় রাখবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। যখন আপনি দেখবেন এই যে সাবজেক্ট আর ভার্বের পরে যে আদার্স আছে, এই দুইটা বিষয় যখন ইকুয়াল সম্পর্ক হবে, ইকুয়াল অর্থাৎ সাবজেক্ট যেটা আর ভার্বের পরে ওটা ওইটাকেই বুঝাচ্ছে, বা ভার্বের পরে যেটা আছে ওটা সাবজেক্টকেই বুঝাচ্ছে, তার মানে এই দুইটার মধ্যে যখন একটা ইকুয়াল সম্পর্ক পাবেন তখন এই ভার্বের পরের অংশটাকে বলবেন কমপ্লিমেন্ট। এটাকে কমপ্লিমেন্ট বলবেন। আর এটা সাবজেক্টের সাথে মিলবে, বলবেন সাবজেক্টের কমপ্লিমেন্ট। যে সাবজেক্ট ভার্ব আদার্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যখন সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ দুটো যখন এক হবে, তখন এই ভার্বের পরের অংশটাকে আপনি বলবেন সাবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন একটা উদাহরণ দেখেন যে শি লুকস বিউটিফুল। শি লুকস বিউটিফুল। তাহলে এখন শি লুকস বিউটিফুল। তাহলে দেখেন এখানে শি
এবং বিউটিফুল এটা কিন্তু একজনই, যিনি সে তিনি বিউটিফুল। তাহলে সে বিউটিফুল, যিনি সে তিনি হলো কি বিউটিফুল। তাহলে সে যিনি উনি যদি বিউটিফুল হয় তাহলে এই বিউটিফুল হলো কমপ্লিমেন্ট। এই বিউটিফুল কি, এই বিউটিফুল হলো কমপ্লিমেন্ট। যেমন তাহলে আবার খেয়াল করেন যে শি লুকস বিউটিফুল, তাহলে যিনি শি উনি কিন্তু বিউটিফুল, যিনি বিউটিফুল উনি কিন্তু শি। তাহলে বিউটিফুল কি কমপ্লিমেন্ট। আর তখন এই যে মাঝের ভার্বটা এটার নাম দিবেন লিঙ্কিং ভার্ব। যখন দেখবেন সাবজেক্টের কমপ্লিমেন্ট আছে এই মাঝের ভার্বটার নাম দিবেন লিঙ্কিং ভার্ব। আমরা আরেকটা উদাহরণ দেখি। যে সহজ একটা উদাহরণ বললাম যে হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল। হি ওয়েন্ট ম্যাড এই সেন্টেন্সটার বাংলা অর্থ সে পাগল হয়ে গিয়েছিল। তাহলে খেয়াল করেন এই যে হি আর ম্যাড এই দুজন কিন্তু একই ব্যক্তি, যিনি হি উনি ম্যাড, যিনি ম্যাড উনি হি। সো এই ম্যাডকে কি বলবেন কমপ্লিমেন্ট। এবং এই যে মাঝের ভার্বটা এটার নাম দিবেন লিঙ্কিং ভার্ব। এটার নাম কি দিবেন, এটার নাম দিবেন লিঙ্কিং ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কমপ্লিমেন্ট এটা হলো সাবজেক্টের সাথে মিলে, এজন্য এটাকে বলা হয় কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের জায়গায় আমাদের যারা বসতে পারে। তাহলে একটু খেয়াল করি যে আমি বললাম যে মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ গার্ডেনিং। আবার বললাম যে মাই প্রফেশন ইজ টিচিং। এখন কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কিন্তু কখনটা জেরান্ড হবে এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। যে মাই হবি ইজ গার্ডেনিং, মাই প্রফেশন ইজ টিচিং। তাহলে একটু খেয়াল করেন তো এখানে হবি আর গার্ডেনিং দুইটা কি আসলে একই জিনিস না ভিন্ন জিনিস? অবশ্যই যেটা হবি সেটাই গার্ডেনিং, আর যেটা গার্ডেনিং সেটাই কি হবি। তাহলে যেটা হবি সেটাই গার্ডেনিং, যেটা গার্ডেনিং সেটাই হবি। সো গার্ডেনিং এখানে একটি কমপ্লিমেন্ট। এখন দেখবেন এটা কাজ বুঝায় কিনা, কাজ এটা তো একটা কাজ বুঝাতে হবে, কাজ না বুঝালে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর এটা কাজ বুঝালে তখন সেটা ভেরান্ড হয়। তাহলে দেখেন যে মাই হবি ইজ গার্ডেনিং, তাহলে গার্ডেনিং কি বাগান করা একটা কাজ বুঝাচ্ছে। সো এখানে গার্ডেনিং একটা জেরান্ড। দেখেন মাই প্রফেশন ইজ টিচিং, তাহলে দেখেন যেটা প্রফেশন ওইটাই কিন্তু টিচিং, আর যেটা টিচিং ওইটাই কিন্তু প্রফেশন। তাহলে যেটা প্রফেশন ওইটাই টিচিং, আর যেটা টিচিং ওইটাই কি ওইটাই হলো প্রফেশন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটু খেয়াল করেন তো এই যে টিচিং, একটু খেয়াল করেন এই যে টিচিং, টিচিং অবশ্যই একটা কাজ বোঝাচ্ছে। তাহলে যদি এটা দ্বারা কোনো কাজ বোঝায় তাহলে টিচিং দ্বারা কি বোঝাচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, যেহেতু কাজ বোঝাচ্ছে সো এটা একটা জেরান্ড। তাহলে খেয়াল রাখবেন যে কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের পর অংশ এক হলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের জায়গায় যে আইনযুক্ত ভার্ব থাকে আর সেটা কাজ বুঝায় তখন সেটা একটা জেরান্ড হয়। তাহলে আমরা তিনটা বিষয় বুঝতে পারলাম, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় এবং কমপ্লিমেন্টের জায়গায়। এবার আমরা যাব 4 নাম্বার প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে একটু খেয়াল করি, প্রিপজিশন এর পরে। তাহলে প্রিপজিশনের পরে আমরা জেরান্ড পাবো। তাহলে প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্ব থাকলে সাধারণত জেরান্ড হয়। তাহলে একটু খেয়াল করি যে আই এম ফন্ড অফ সুইমিং, আই এম ফন্ড অফ সুইমিং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা I am fond of swimming, I am fond of swimming। এখন বললাম যে সুইমিং ইন দ্য রিভার, ইন দ্য রিভার, তাহলে I am fond of swimming in the river। এবারে খেয়াল করেন ফন্ড এরপর আছে কি অফ, ফন্ডের পরে কি আছে অফ, অফ একটি প্রিপজিশন,
অপেক্টিভ প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে আছে সুইমিং ভার্বের সাথে আইএনজি। তার মানে আমাদের যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে ওইটাই সাধারণত জেরান্ড হয়। তবে এটার ব্যতিক্রম আছে, দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়, এগুলো আমরা প্র্যাকটিস করতে গেলে পাবো। তাইলে আমরা সর্বদা মনে রাখবো যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সাধারণত জেরান্ড হয়। তাহলে আই অ্যাম ফন্ড অফ সুইমিং ইন দ্য রিভার, এখানে অফ হলো প্রিপজিশন, এরপরে সুইমিং হলো কি একটা জেরান্ড। এরকম যে কোনো প্রিপজিশন পরে আইএনজি থাকলে সেটা একটি জেরান্ড হয়। আর এরপরে একটু খেয়াল করি যে পজিটিভ ওয়ার্ডের পরে, পজিটিভ ওয়ার্ডের পরে, পজিটিভ ওয়ার্ডের পরে শিক্ষার্থী বন্ধুরা এখনো আমাদের লাইভটা যারা শেয়ার করেননি আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখেন এবং সবাই উপভোগ করুন। ইনশাল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন। সামনের দিকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেন্ট জেনারেলের একটা বিশাল ঝামেলা, এই বিষয়টা দেখবেন আজকে ইনশাল্লাহ এই লাইভ থেকে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পজিটিভ ওয়ার্ডের পরে, পজিটিভ ওয়ার্ডগুলো আমরা অবশ্যই চিনি, যদি কেউ না চিনেন তখন খেয়াল রাখবেন যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সুমনস, এরকম যেগুলো এগুলো পজিটিভ ওয়ার্ড। যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সুমনস। তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সুমনস এগুলো সাধারণত একটি পজিটিভ ওয়ার্ড। এগুলোর পরে আইনযুক্ত ভার্ব থাকলে ওটা সাধারণত জেরান্ড হয়, ওটা সাধারণত জেরান্ড হয়। একটু খেয়াল করি যে আই উইল ওয়েট, I will wait for his coming. I will wait for his coming. শিক্ষার্থী বন্ধুরা I will wait for his coming, এখানে his হলো একটা পজিটিভ ওয়ার্ড, his হলো পজিটিভ ওয়ার্ড, his হলো পজিটিভ ওয়ার্ড। আর পজিটিভ ওয়ার্ডের পরে এখানে আছে কামিং, তাহলে I will wait for his coming। তাহলে এই যে পজিটিভ ওয়ার্ডের পরে যদি কখনো এভাবে আইএনজি যুক্ত ভার্ব থাকে, পজিটিভ ওয়ার্ডের পরে যদি কখনো আইএনজি যুক্ত ভার্ব থাকে তখন ওই আইএনজি যুক্ত ভার্বটি একটি জেরান্ড। তাহলে আই উইল ওয়েট ফর হিজ কামিং, এখানে হিজ হলো পজিটিভ ওয়ার্ড এবং কামিং হলো জেরান্ড। তাহলে আমরা পেলাম যে পজিটিভ ওয়ার্ডের পরে আইনযুক্ত ভার্ব থাকলে সেটা জেরান্ড হয়। এরপরে অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব থাকলে জেরান্ড হয়। অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব, অ্যাডজেক্টিভ এর পরে, তাহলে কার পরে? অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব থাকলে সেটা জেরান্ড হয়। তাহলে খেয়াল করি যে অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে জেরান্ড হয়। যেমন খেয়াল করেন হি ইজ বিজি রাইটিং এ বুক, হি ইজ বিজি রাইটিং এ বুক। আচ্ছা, হি ইজ বিজি রাইটিং এ বুক, হি ইজ বিজি রাইটিং এ বুক। তাহলে খেয়াল করি, এটা অফ করে দেন, সাউন্ড সাউন্ড যাবে। আচ্ছা, হি ইজ বিজি রাইটিং এ বুক। এই যে বিজি এবং রাইটিং, তাহলে বিজি এবং রাইটিং শিক্ষার্থী বন্ধুরা এই বিজি হলো একটা অ্যাডজেক্টিভ, যে হি ইজ বিজি, তাহলে বিজি হলো কি? বিজি হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে যখন এভাবে আইনজি যুক্ত ভার্ব থাকবে তখন সেটা একটা জেরান্ড হবে, সেটা জেরান্ড। তাহলে হি ইজ বিজি রাইটিং এ বুক, এখানে বিজি অ্যাডজেক্টিভ, এরপর আইনজি যুক্ত ভার্ব থাকলে সেটা জেরান্ড হবে। তাহলে আমরা জেরান্ডের 6টি পজিশন বুঝতে পারলাম। যে 1 নম্বর পজিশন হলো সাবজেক্টের জায়গায় আইনযুক্ত ভার্ব থাকলে জেরান্ড, অবজেক্টের জায়গায় আইনযুক্ত ভার্ব থাকলে জেরান্ড, এরপর কমপ্লিমেন্টের জায়গায় আইনযুক্ত ভার্ব থাকলে, তবে শর্ত হলো
ওই আইনযুক্ত ভার্বটা একটা কাজ বুঝাতে হবে, কাজ না বুঝালে সেটা কিন্তু জারান্ট হবে না। তাহলে কাজ বুঝালে সেটা একটা জারান্ট। এরপরে প্রেপজিশনের পরে যদি আইনযুক্ত ভার্ব থাকে সেটা একটা জারান্ট, পজিটিভ ওয়ার্ডের পরে যদি আইনযুক্ত ভার্ব থাকে সেটা একটা জারান্ট, এবং অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব থাকলে সেটা একটা জারান্ট। তো প্রিপোজিশনের ক্ষেত্রে দুইটা ব্যতিক্রম আছে, আপনারা প্র্যাকটিস করতে গেলে পাবেন। আচ্ছা, তাহলে আমরা এই 6টা পজিশন বুঝতে পারলাম যে কোথায় কোথায় আমরা জেরান্ট বসাবো। এবারে আমরা চলে যাব পার্টিসিপলে। পার্টিসিপলে যাওয়ার আগে আমি সবাইকেই বলবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করবেন এবং একটু খাতা কলম নিয়ে বসবেন, এগুলো একটু নোট করবেন। আর ভাষা আপনাকে পড়তে হবে, শিখতে হবে, আর শেখার জন্য আমাদের এই অনলাইন আয়োজন, এবং এই অনলাইন আয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে থাকবো। ভার্চুয়াল জগতে হয়তো আমরা অনেক দূরে থাকলেও এই ভার্চুয়াল জগতে আমরা আসলে সবাই সবার কাছেই থাকি, যে কোনো মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা এখন শিখতে পারতেছি। এই যে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সো এই জন্য আমরা সবার কাছে একটু লাইভলি ছড়িয়ে দিব এবং শেয়ার করব। তাহলে এবার আমরা চলে যাব পার্টিসিপলে, চলে যাব পার্টিসিপল। পার্টিসিপল শিক্ষার্থী বন্ধুরা, পার্টিসিপল 3 ধরনের। পার্টিসিপল 3 ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল 3 ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা আলোচনার সুবিধার্থে আগে পাস্ট পার্টিসিপল শিখাবো, এরপরে পারফেক্ট পার্টিসিপল, শেষে গিয়ে শিখাবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা একটু আগে শিখি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা আমাদের বইয়ে অনেক ভাবে লিখছে, যেটা নাউনের আগে পরে বসে, নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের কাজ করে, আবার এটা প্যাসিভ ভয়েস তৈরি করে, এটা পারফেক্ট টেন্স তৈরি করে, অনেক কিছুই এখানে লিখছে। আসলে আমাদের পরীক্ষা আনসার করার জন্য এত কিছু দরকার নেই শিক্ষার্থী বন্ধুরা। আমরা খুবই সহজ একটা টেকনিক শিখবো, খুবই সহজ, যেটা আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন। সেটা হলো যে সেন্টেন্সের ভিতর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল দেখেন, ওইটার নামই পাস্ট পার্টিসিপল। সেন্টেন্সের ভিতর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল দেখেন, ওইটার নামই পাস্ট পার্টিসিপল। পরীক্ষা আনসার করার জন্য আপনাকে এর চেয়ে বেশি কিছু দরকার হবে না পাস্ট পার্টিসিপলের একটা মার্ক ছিনিয়ে আনার জন্য। সো এতটুকুই আপনার জন্য যথেষ্ট, যে সেন্টেন্সের ভিতর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটার নামই পাস্ট পার্টিসিপল। যেমন খেয়াল করেন যে I sat on a broken chair. I sat on a broken chair. তাহলে I sat on a broken chair, দেখেন এখানে broken এবং চেয়ার, তাহলে এই যে শুধু broken, তাহলে brokenটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এভাবে কোন সেন্টেন্সের ভিতর ভার্বের পাস্ট পার্টিসিপল দেখলে ওইটার নামই পাস্ট পার্টিসিপল। পরীক্ষা আনসার করার জন্য এতটুকুই যথেষ্ট। পরীক্ষা আনসার করার জন্য এতটুকুই যথেষ্ট। যেমন দেখেন যে এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটি 37 বিসিএস আসছিল, 38 আসছিল, 38 আসছিল এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। তাহলে দেখেন এখানে আপনি এখন 1 সেকেন্ডে আনসার করতে পারবেন যে পাস্ট পার্টিসিপল কোনটা। আপনারা সবাই একটু কমেন্টসে লেখেন তো, এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর এই সেন্টেন্সের পাস্ট পার্টিসিপল কোনটা। আশা করি সবাই একটু আমাকে কমেন্টস করে জানান, সবাই একটু কমেন্টস করে জানান যে এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর এটার পাস্ট পার্টিসিপল কোনটি। সবাই একটু আমাকে কমেন্টস করে জানান। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে রিটায়ার্ড, এই রিটায়ার্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন সেম একটা কোশ্চেন 40 বিসিএস আসছিল এই যে গেল 40তমতে, যে লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, অর্থাৎ যে
হারানো সুযোগ কখনো ফিরে আসে না। এই যে লস্ট অপরচুনিটি, এখানে লস্ট অপরচুনিটি, লস্ট মানে কি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এটাই হলো পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন, এটা নিয়ে আপনি আর কোনো সমস্যা এখন থেকে আশা করি পড়বেন না। আপনাকে এখানে কিছুই দরকার নেই একটা মার্ক ছিনিয়ে আনার জন্য। শুধু মনে রাখবেন সেন্টেন্সের ভিতর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটার নামই পাস্ট পার্টিসিপল। এবার আমরা যাবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এটা আসলে একবারেই সহজ। আর একটা সহজ কথা বলে দেই, পারফেক্ট পার্টিসিপল থেকে আসলে পরীক্ষায় তেমন কখনোই কোশ্চেন হয় না, কারণ এটা একবারে সহজ একটা বিষয় যে কখনো যদি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট কি পার্টিসিপল, যদি কখনো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে ওইটারই নাম হবে পারফেক্ট পার্টিসিপল। যদি কখনো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে ওইটারই নাম পারফেক্ট পার্টিসিপল। দেখেন যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড, এখান থেকে আসলে জবে তেমন কোশ্চেন হয় না, কিন্তু পাস্ট পার্টিসিপল থেকে কোশ্চেন কিন্তু আসে। হ্যাভিং ডান, এই যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এটা নামই পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ওইটার নামই পারফেক্ট পার্টিসিপল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন কত একটা সহজ বিষয় যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই পারফেক্ট পার্টিসিপল। যদি আমি হ্যাভিংটা মুছে দেই শুধু ডান বলি তাহলে অবশ্যই আপনারা এখন বলতে পারবেন যে ডান এটা একটা পাস্ট পার্টিসিপল। ডান কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা পারফেক্ট পার্টিসিপল বুঝতে পারলাম। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল শেখানোর পরে আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য শেখাবো, যেটার মাধ্যমে আপনার এখান থেকে 2টি মার্ক ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে এবং আপনি যে কোনো পরীক্ষায় আনসার করতে পারবেন। তাহলে এবারে একটু খেয়াল করি, যেটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটা সেম টু সেম জেরান্ডের মতো ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল এটা ভার্বের সাথে আইএনজি। তবে আমরা সাধারণত যেভাবে শিখে থাকি যে প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে আর জেরান্ডা নাউনের কাজ করে আর ভার্বের কাজ করে, কিন্তু আসলে প্রেজেন্ট পার্টিসিপল শুধু যে অ্যাডজেক্টিভ ভার্বের কাজ করে তাই নয়, এখানে ব্যতিক্রম। প্রেজেন্ট পার্টিসিপল অনেক ধরনের পার্টস কাজ করে, এটা মূলত 5টা পার্টস কাজ করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল মূলত 5টা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। তাহলে 5টা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে কি কি? এর মধ্যে 3টা হলো মেজর, 3টা মেজর, সেটা হলো এটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, এটা ভার্বের কাজ করতে পারে, এটা অ্যাডভার্বের কাজ করতে পারে। এই 3টা মেজর, আর 2টা হলো প্রিপজিশনেরও কাজ করে অনেক সময় আর কনজাংশনেরও কাজ করে, তবে এই 2টা খুবই কম, রেয়ার ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা ভার্বের কাজ করে, এটা অ্যাডভার্বের কাজ করে। তবে শিক্ষার্থী বন্ধুরা মজার বিষয়, কাজ জারি করুক যদি বলা হয় এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তখন মাথা রাখবে যে পার্টিসিপল এগুলো আসলে অ্যাডজেক্টিভ, কিন্তু অনেক সময় এগুলো কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, এগুলো কিন্তু ভার্ব হয়ে যায়, সেটা ব্যবহারের উপরে ডিপেন্ড করে। তবে এটা মূলত অ্যাডজেক্টিভের উপরেই বেশি জোর দেওয়া হয়। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। তাহলে আমরা 3টা মেজর জিনিস মাথায় রাখবো, যেটা ভার্বের কাজ করে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং এটা অ্যাডভার্বের কাজ করে। তাহলে খেয়াল করেন কিভাবে ভার্বের কাজ করে, যে
I am learning English. I am learning English. শিক্ষার্থী বন্ধুরা, যে I am learning English. তাহলে দেখেন এখানে I am learning এই যে লার্নিংটা, এটা কিন্তু এই সেন্টেন্সে একটি ভার্ব। তাহলে এটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সকল কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বগুলো এগুলো সবই প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এইখানে ভার্বের কাজ করলো। তাহলে এবার একটু দেখেন যে I saw a flying bird. I saw a flying bird. শিক্ষার্থী বন্ধুরা, I saw a flying bird. আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। আচ্ছা দেখেন তো কেমন পাখি দেখেছেন আপনি? কেমন পাখি? উড়ন্ত পাখি। কেমন পাখি? উড়ন্ত পাখি। তাহলে পাখিটা কি করতেছিল? উড়তেছিল, উড়ন্ত পাখি। তার মানে এই যে পাখিটাকে মডিফাই করছে, তাহলে দেখেন নাউনের আগে বসে এই যে নাউনকে মডিফাই করার ফলে এইটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা কিসের কাজ করলো? অ্যাডজেক্টিভের কাজ করলো। তাইলে এখানে আইনযুক্ত ভার্বটা এটা ভার্বের কাজ করলো। এখানে বার্ড, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। কেমন পাখি? উড়ন্ত। তার মানে কি? পাখিটা উড়তেছে। পাখিটা কি? উড়তেছে। এই যে উড়তেছে, এজন্য পাখিটাকে মডিফাই করছে। সো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এখানে এটা পার্সোপিস হিসেবে একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি? এটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন যে দা বয় কেম টু মি লাফিং। The boy came to me laughing. ছেলেটি আমার কাছে এসেছিল। আচ্ছা দেখেন তো কিভাবে এসেছিল? কিভাবে? হাউ? কিভাবে এসেছিল? লাফিং, হাসতে হাসতে এসেছিল। লাফিং মানে কি? হাসতে হাসতে। তাহলে দেখেন যে the boy came to me laughing, ছেলেটা আমার কাছে হাসতে হাসতে এসেছিল। তাহলে দেখেন তো এখানে হাসতে হাসতে, কিভাবে হাসতে হাসতে, তার মানে ভার্বকে মডিফাই করছে। কাকে? ভার্বকে। আর ভার্বকে যদি মডিফাই করা হয় তখন সেটা অ্যাডভার্বের কাজ করে। কোন আইনযুক্ত ভার্ব এটা এই যে ভার্বকে মডিফাই করলো, এটা একটা অ্যাডভার্বের কাজ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম যে প্রেজেন্ট পার্টিসিপল আমাদের তিনটি জায়গায় বসতে পারে। সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তিনটে জায়গায় পাই। সেটা হলো এটা ভার্বের কাজ করে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডভার্বের কাজ করে। তবে কখনো কখনো এগুলো কনজাংশনেরও কাজ করে, এগুলো প্রিপজিশনেরও কাজ করে। তার মানে মূলত পাঁচটা পার্শ্ববিশিষ্ট কাজ করতে পারে, তিনটে সবচেয়ে বেশি করে। নাউনের কাজ, ভার্বের কাজ, ভার্বের কাজ, অ্যাডজেক্টিভের কাজ এবং অ্যাডভার্বের কাজ। তাহলে আমরা খেয়াল করি যে আই এম লার্নিং ইংলিশ এরকম যত কন্টিনিউয়াস টেন্স হয়, এই আইএনজি গুলো প্রেজেন্ট পার্টিসিপল। এরপর যেভাবে নাউনের আগে পরে বসে নাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ, এবং যখন এভাবে ভার্বকে মডিফাই করে আইএনজি যুক্ত ভার্বটা তখন সেটা অ্যাডভার্ব, এবং এই প্রত্যেকটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এবারে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা শিক্ষার্থীদের, সেটা হলো কি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ভাইয়া বুঝি না, এটা মাঝে মাঝে গোলায় ফেলি কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা একবারে জমজ ভাইয়ের মতো বা জমজ বোনের মতো, অনেক সময় বোঝা যায় না কোনটা কে। এই যে একটা সমস্যা হয়ে যায় নাকি, যে এখানে এই বিষয়টা আমরা কিভাবে শিখবো একটু খেয়াল করেন যে জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে শিখবো। তাহলে আমরা এখন সবচেয়ে মোস্ট পার্টে আমরা ঢুকতেছি। জেরান্ড প্রেজেন্ট পার্টিসিপল আপনি কিভাবে আলাদা করবেন শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখানে মাত্র একটা টেকনিক শিখাবো, সেটার মাধ্যমে আপনি আলাদা করতে পারবেন। তবে তার আগে আমি অবশ্যই বলবো লাইভটি যারা এখনো শেয়ার করেননি শেয়ার করে দেন। এখনো যারা লাইভটি শেয়ার করেন না অবশ্যই লাইভটি শেয়ার করেন। তাহলে আপনাদের সকল বন্ধুরাই এগুলো একটু শিখুক যে জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল এটা আমরা কিভাবে মনে রাখবো, এজন্য আমরা আগে প্রেজেন্ট পার্টিসিপলটা খেয়াল রাখবো। যে আগে প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে আসবো জেরান্ড। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড। তাহলে খেয়াল করেন যে প্রেজেন্ট পার্টিসিপল দেখেন। তবে আমি এই টেকনিকটির আগে একটা কথা বলে নিতে চাই, আমরা জেরান্ডের 6টি পজিশন পড়ছিলাম, সবার মনে আছে কিনা? জেরান্ডের 6টি পজিশন কি কি? আর আমরা ব্যাকে যাই, সেটা হলো যে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রিপজিশনের পরে, পজিটিভ ওয়ার্ডের পরে এবং অ্যাডজেক্টিভের পরে এই জায়গাগুলোতে জেরান্ড বসে। আপনি যদি এই সূত্রটা দিয়ে সলভ করতে পারেন, পজিশন দিয়ে যদি বের করতে পারেন, তাহলে আপনার এই টেকনিকের কোনো দরকার নেই। আর যখন দেখবেন এই সূত্রে আপনার পড়তেছে না বা আপনি ঝামেলায় পড়ে গেছেন, দেখতে একই রকম, তখন আপনি এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করলে আপনার 98 থেকে 99% কোশ্চেন মিলে যাবে। হয়তো দুই একটা টেকনিকের এদিক সেদিক হতে পারে, কারণ টেকনিক তো দুই একটা দিক সেদিক হতেই পারে, কিন্তু আপনি 98 থেকে 99% কোশ্চেন এই টেকনিকের মাধ্যমে মেলাতে পারবেন। সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল হলো যে আইনযুক্ত ভার্বের কাজটা চলমান থাকবে, আইনযুক্ত ভার্বের কাজ চলমান থাকবে, আইনযুক্ত ভার্বের কাজ চলমান থাকবে। আর জেরান্ড আইনযুক্ত ভার্বের কাজ চলমান থাকবে না, আইনযুক্ত ভার্বের কাজ চলমান থাকবে না। শুনেন শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রাখতে হবে। অর্থ, এখন অনেকে বলেন অর্থ ভাইয়া তো পারি না, অর্থ আপনারা পারবেন, এগুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনি এখান থেকে অর্থ বুঝে বুঝে এগুলো পড়েন, তারপর কিন্তু ভোকাবুলারি ডেভেলপ হবে। দেখেন আপনি সেন্টেন্স ট্রান্সলেশন করতে আমাদের ইজি হয়ে যাবে। সেজন্য পড়ার সময় এগুলো একটু অর্থ বুঝে পড়বেন, তখন দেখবেন যে এই দুইটা সূত্র দিয়েই আপনি যে কোনো প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড মেলাতে পারবেন। সেটা হলো আইনযুক্ত ভার্বের কাজ যখন চলমান থাকবে, কাজটা চলমান, রানিং, চলতেছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি থাকবে, তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন কাজটা চলতেছে না, তখন সেটা হবে জেরান্ড। তাহলে খেয়াল রাখবেন যে কাজটা চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর কাজটা চলমান হলে জেরান্ড। তাহলে একটু আমরা দুই একটা উদাহরণ খেয়াল করি, কিন্তু খেয়াল রাখবেন যে আপনি কিন্তু ওই আগের সূত্র দিয়ে মেলাতে পারলে এই টেকনিক আপনার প্রয়োজন হবে না। তাহলে একটু খেয়াল করি, যে ইট ইজ এ স্লিপিং ডগ। শিক্ষার্থী বন্ধুরা, ইট ইজ এ স্লিপিং ডগ। আরেকটু দেখেন যে আই নিড এ স্লিপিং পিল, আই নিড এ স্লিপিং পিল। তাহলে দেখেন যে আই নিড এ স্লিপিং পিল, তাহলে প্রথমটা হলো যে ইট ইজ এ স্লিপিং ডগ, আর দ্বিতীয়টা হলো আই নিড এ স্লিপিং পিল। তাহলে এবারে স্লিপিং ডগ আর স্লিপিং পিল, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন দুটো দেখতে কিন্তু একবারে সেম টু সেম। এটা হলো ডগ নাউন, এখানে পিল এটা নাউন, তাহলে দুটো কি একবারে সেম। কিন্তু দেখেন এর আগে কি আছে, এটাও স্লিপিং, এটাও স্লিপিং। এখন আমার কথা হলো যে কোনটা জেরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিভাবে বের করবেন। এখন এই জন্য বের করার জন্য অনেকে এটাকে ঘুরিয়ে কন্টিনিউয়াস টেন্সে ফর দিয়ে, ইজ দিয়ে, ভাই এত কিছু পরীক্ষার হলে বসে আপনার মাথায় আসবে না। আপনি মাথা রাখবেন যে আপনি সবচেয়ে সহজ হতে কিভাবে আনসার করতে পারেন। তাহলে আপনি একটু খেয়াল করেন, ইট ইজ এ স্লিপিং ডগ, এটা একটা ঘুমন্ত কুকুর। তাহলে একটু দেখেন তো, ঘুমন্ত কুকুর মিন্স ঘুমের কাজটা চলতেছে, ঘুমের কাজ কি চলতেছে, যে ডগ ইজ স্লিপিং মানে কুকুরটা ঘুমাচ্ছে, ঘুমের কাজ চলতেছে। তাহলে এই যে আইনযুক্ত ভার্বের কাজটা যখন চলমান থাকবে, তখন সেটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। যখন আইনযুক্ত ভার্বের কাজটা চলমান থাকবে, তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করেন এখানে স্লিপিং হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ইট ইজ এ স্লিপিং ডগ, এটা একটা ঘুমন্ত কুকুর, তার মানে কি কুকুরটা ঘুমাচ্ছে, ঘুমের কাজ চলতেছে, সেটা একটা প্রেজেন্ট কি পার্টিসিপল।
দেখেন আই নিড এ স্লিপিং পিল, আমার একটা ঘুমের বড়ি দরকার, স্লিপিং পিল। তাহলে দেখেন তো এখানে কি আসলে পিল, এখানে কি ঘুমাচ্ছে, এখানে কি ঘুমের কাজ চলতেছে, এখানে ঘুমের কাজ চলমান আছে? নেই। তো যেহেতু ঘুমের কাজ চলমান নেই, সো এটা একটা জেরান্ট, এটা একটা কি জেরান্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি আইনযুক্ত ভার্বের কাজটা চলমান দেখেন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান না দেখলে সেটা হবে জেরান্ট। তবে আগের সূত্রগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, এবারে আমি একটা দুইটা কোশ্চেন দেই, আপনারা আনসার করেন, দেখি কতটুকু বুঝতে পারলেন। সবাই একটু খেয়াল করেন যে রিডিং নিউজ পেপার, বা আরেকটা কোশ্চেন লেখেন যে আই বট এ রাইটিং টেবিল, আই বট এ রাইটিং টেবিল। এরপরে যে the reading boy in the library is very active। তাহলে I bought a writing table, তাহলে I bought a writing table। তাহলে এখানে রাইটিং এটা কি জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল, আমাকে একটু কমেন্টস করে জানান। আর দা রিডিং বয়, এখানে রিডিং বয়, এখানে রিডিং কি জেরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, আমাকে এটা একটু কমেন্টস করে জানান। যেখানে রাইটিং এটা কি জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে রিডিং কি জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল, আমাকে এটা একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোনটা জেরান্ট এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসলে আমি তো কমেন্টস দেখতে পারতেছি না, আপনি হয়তোবা কমেন্টস করতেছেন। তাহলে যারা কমেন্টস করছেন একটু খেয়াল করেন যে আই বট এ রাইটিং টেবিল, আমি একটা লেখার টেবিল কিনছিলাম। আচ্ছা দেখেন তো এখানে কি লেখার কাজ চলতেছে? আসলে লেখার কাজ চলতেছে না। তো লেখার কাজ যেহেতু চলতেছে না, তাহলে এটা কি বলেন তো? এটা একটা জেরান্ট, এটা একটা জেরান্ট। কিন্তু দেখেন তো the reading boy in the library is very active, রিডিং বয় পড়ারত ছেলেটা, এখানে পড়ার কাজ কি চলতেছে নাকি চলতেছে না? তাহলে চলতেছে, তাহলে পড়ারত মানে কি চলতেছে, সো এটা একটা কি, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমরা আরো দুই চারটা উদাহরণ দিয়ে আপনাদের আরো ক্লিয়ার করব। খেয়াল করেন যে মাই অ্যাক্টিভিটি ইজ রাইটিং, মাই অ্যাক্টিভিটি ইজ কি, মাই অ্যাক্টিভিটি ইজ রাইটিং। তা দেখেন মাই অ্যাক্টিভিটি ইজ রাইটিং, এখন এটা যে জেরান্ট নাকি পার্টিসিপল, আপনি কিন্তু এটাকে অনেক ভাবে আনসার করতে পারবেন। এই কোশ্চেনটা আমি 4 থেকে 5 ভাবে আপনাকে ব্যাখ্যা করে দেখাতে পারবো যেটা কিভাবে জেরান্ট হয় বা পার্টিসিপল হয়। তাহলে এটা আপনি অনেক ভাবে ব্যাখ্যা করতে পারেন। এক নম্বর ব্যাখ্যা দেখেন যে মাই অ্যাক্টিভিটি ইজ রাইটিং, তাহলে এখানে অ্যাক্টিভিটি যেটা রাইটিং কিন্তু সেটাই, তার মানে এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে রাইটিং কি একটা কাজ বোঝায়, কাজ, তাহলে যেহেতু কাজ বোঝায় তাহলে এটা একটা জেরান্ট। কমপ্লিমেন্ট দিয়ে যদি কাজ বোঝায় তখন সেটা জেরান্ট, আর কাজ না বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখেন দা বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারেস্টিং, দ্য বুক ইজ কি ইন্টারেস্টিং। তাহলে দেখেন তো ইন্টারেস্টিং, আসলে এটা বই যেটা ওটাই কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু বলেন তো এটাই কোনো কাজ বুঝাচ্ছে? কোনো কাজ বুঝাচ্ছে না। কোনো কাজ যদি না বুঝায় তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, মানে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খেয়াল করেন যেটা কাজ বুঝছে এটা জেরান্ট এক। দুই নাম্বার দেখেন তো মাই অ্যাক্টিভিটি ইজ রাইটিং, আমার লেখা কি, আমার অ্যাক্টিভিটি কি রাইটিং, এখানে কি লেখার কাজ কি চলতেছে?
লেখার কাজ চলতেছে না, তো যেহেতু লেখার কাজটা চলমান নেই, সেটা একটা জেরান্ট। দেখেন আরো কতভাবে আপনি প্রমাণ করতে পারবেন, আপনাকে দেখাচ্ছি যে আপনি কতভাবে চিন্তা করতে পারবেন। এভাবে চিন্তা করা আপনার শিখতে হবে। দেখেন এখন যদি আমি বলি যে আমার অ্যাক্টিভিটি কি, আমার অ্যাক্টিভিটি কি কি, তাহলে অ্যাক্টিভিটি কি বলেন তো? রাইটিং। অ্যাক্টিভিটি কি? রাইটিং কি। তাহলে যদি এই নাউনটাকে কি দিয়ে কোশ্চেন করে উত্তর আসে, তখন সেটা জেরান্ট। যদি কি দিয়ে কোশ্চেন করে, এই যে আগের যে নাউনটা আছে, যে নাউন, এই নাউনটাকে কি দিয়ে কোশ্চেন করে উত্তর আসলে সেটা একটা জেরান্ট। দেখেন আবার একটা সিস্টেম কি, আপনি এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে দেন, এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে দেন, তাহলে ঘুরালে কি হয় যে রাইটিং ইজ মাই অ্যাক্টিভিটি। যদি আমি এভাবে লিখি রাইটিং ইজ মাই অ্যাক্টিভিটি, দেখেন রাইটিং ইজ মাই অ্যাক্টিভিটি। তাহলে রাইটিং ইজ মাই অ্যাক্টিভিটি, এখানে রাইটিং এবং মাই অ্যাক্টিভিটি দুটা কিন্তু আসলে দেখেন সেন্টেন্সটা ঘুরানোর পরে একটা মিনিং চলে আসছে। তাহলে সেন্টেন্সটা ঘুরানোর পরেও যদি মিনিং থাকে, তখন সেটা হবে একটা জেরান্ট। তাহলে এই যে যখন আমরা দেখব যে কমপ্লিমেন্ট আছে, এটাকে কাজ বুঝালে সেটা জেরান্ট এক, চলমান যদি না হয় সেটা জেরান্ট, যদি সেন্টেন্সটা ঘুরিয়ে আবার মিনিং করা যায় তখন সেটা একটা জেরান্ট। আরেকটা বিষয় যে যদি এটাকে ভেরি দেই, দেখেন যে মাই অ্যাক্টিভিটি ইজ ভেরি রাইটিং, তাহলে কোনো অর্থ হয় না। যদি ভেরি দিয়ে অর্থ না হয়, তাও সেটা একটা জেরান্ট। দেখেন কত ডাইমেনশনে চিন্তা করলাম। এই যে চিন্তা করা শিখতে হবে, আপনি যদি চিন্তা করতে না পারেন আপনি শিখতে পারবেন না। যে একটা কোশ্চেনকে আপনাকে আমি 4-5 ডাইমেনশনে আপনাকে চিন্তা করে দেখালাম যে কিভাবে এটা জেরান্ট আপনি প্রুফ করতে পারেন। এক নম্বর প্রুফ কি, যে এটা আইনযুক্ত ভার্ব কমপ্লিমেন্ট, এটা কাজ, সেটা জেরান্ট এক। দুই নম্বর, এটা দ্বারা চলমানতা প্রকাশ পায়নি, সেটা একটা জেরান্ট। তিন, এটা ঘুরালে আবার বাক্য হয়, তাহলে যদি ঘুরালে আবার বাক্য হয় তাহলে সেটা একটা জেরান্ট। যেমন মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেনিং ইজ মাই হবি, তাহলে এটা একটা জেরান্ট। আবার আসেন চার, যে বিষয়টা যে আপনি এটাকে কোশ্চেন করেন কি দিয়ে, কি আমার অ্যাক্টিভিটি কি, তাহলে কি রাইটিং, তাহলে এটা একটা জেরান্ট। দেখেন এর আগে ভেরি বসান, যদি ভেরি বসিয়ে অর্থপূর্ণ না হয় তাহলে সেটা একটা জেরান্ট। পাঁচটা ডাইমেনশনে আপনাকে কিন্তু একটা কোশ্চেন সলভ করে দেখালাম। তাহলে এই যে চিন্তাধারা আপনাকে কিন্তু বাড়াতে হবে। ওকে, এবার আসেন দা বুক ইজ ইন্টারেস্টিং, এটা যে প্রেজেন্ট পার্টিসিপল, আপনি কিভাবে প্রুফ করবেন যে বুকটা আসলে ইন্টারেস্টিং, তাহলে এটা কাজ বুঝায় না, কাজ না বুঝালে সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল এক। আচ্ছা দেখেন তো বইটা কেমন, তাহলে কেমন, তাহলে কেমন বলেন তো, কেমন, ইন্টারেস্টিং, তাহলে এটা একটা কি, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন এটার আগে যদি আপনি ভেরি বসান তাহলে কিন্তু মিনিংফুল হয়, দা বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে ভেরি বসালে এটা মিনিংফুল হয়, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি বসালে যেহেতু মিনিংফুল হয়, সো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন আপনি এটাকে ঘুরালে কোনো মিনিং হবে না, যে ইন্টারেস্টিং ইজ দ্য বুক, তাহলে এটা আসলে কোনো মিনিং হয় না, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আবার আপনার ধরেন এটা চলমান, দেখেন দা বুক ইজ ইন্টারেস্টিং, বইয়ের চলমানতা কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না, বইয়ের চলমানতা কি ইন্টারেস্টিং, এটা চলমান, ইন্টারেস্টিং কি সারা জীবন থাকবে, সারা জীবন বইয়ের ইন্টারেস্টিং চলতে থাকবে, তাহলে এটা চলমান, এটা প্রেজেন্ট কি পার্টিসিপল। সেম একটা কোশ্চেন 37 বিসিএস এ আসছিল, দেখেন 37 বিসিএস এ আসছিল, সেটা হলো এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। তাহলে খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ইজ এনলাইটেনিং, দেখেন তো এখানে ইজ আছে, এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে খেয়াল করেন যে এই বাক্যটায় কিন্তু এই এনলাইটেনিং এটা কাজ হলেও এটা একটা চলমানতা বোঝায়, এটা চলমানতা, এটার বাংলা অর্থ হলো শিক্ষা আলো ছড়াচ্ছে, শিক্ষা আলো ছড়াচ্ছে। তাহলে দেখেন ছড়াচ্ছে মানে কি, ছড়ানোর কাজ চলতেছে, তাহলে এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন আবার দেখেন যে এই এনলাইটেনিং শব্দ আলোকিত, তাহলে শিক্ষা কেমন, শিক্ষা আলোকিত। আবার এটা ঘোরালে কোনো মিনিং হয় না, সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে
আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হলাম। এবারে আমরা একটু খেয়াল করি যে দেখেন যে মেকিং গার্ডেন ইজ মাই প্রফেশন। মেকিং গার্ডেন ইজ মাই প্রফেশন। আর হলো মেকিং গার্ডেন আই উইল আর্ন মানি। তাহলে মেকিং গার্ডেন ইজ মাই প্রফেশন, মেকিং গার্ডেন আই উইল আর্ন মানি। শিক্ষার্থী বন্ধুরা দেখেন মেকিং গার্ডেন, খেয়াল রাখবেন এই শুরুটা কিন্তু আইএনজি দিয়ে, এখানেও শুরুটা কিন্তু আইএনজি দিয়ে। তাহলে এখানে আইএনজি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? আইএনজি দিয়ে। এখানে কি দিয়ে শুরু হয়েছে? আইএনজি দিয়ে। তাহলে এটাও আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটাও আইএনজি দিয়ে শুরু হয়েছে। কিন্তু দেখেন তো এখানে আইএনজি দিয়ে শুরু হলে পরবর্তীতে কোনো সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব, কোনো কি নেই, সাবজেক্ট নেই। তাহলে খেয়াল রাখবেন যদি এভাবে আইএনজি দিয়ে শুরু হয় আর পরবর্তীতে কোনো সাবজেক্ট না থাকে তখন সেটা একটা জেরান্ড। যদি আইএনজি দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে কি সাবজেক্ট না থাকে তাহলে সেটা একটা জেরান্ড। তাহলে যেমন দেখেন যে ভিজিটিং প্লেস is not safe for us। দেখেন এখন এটা কিন্তু দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটা সাবজেক্ট, এটা কিন্তু অনেকভাবে চিন্তা করতে পারেন। এটা সাবজেক্টের জায়গা আছে, এটা ধরেন আপনি যেখানে মেকিং গার্ডেন, মেকিং কি গার্ডেন, তাহলে বাগান করা আমার প্রফেশন, এখন তো বাগান করার কাজ চলতেছে না, তার মানে কাজটা কি নয়, কাজটা চলমান নয়, কাজটা কি চলমান নয়। আবার দেখেন ভিজিটিং প্লেস আইএনজি দিয়ে শুরু হয়েছে বাট এখানে সাবজেক্ট নেই, তার মানে এটা একটা জেরান্ড। আবার দেখেন ভিজিটিং প্লেস ইজ নট সেফ ফর আস, ভিজিটিং প্লেসটা আমাদের জন্য সেফ নয়, এটা ধরতে হবে এখানে কাজটা কিন্তু চলমান নয়, কাজটা কি নয়, চলমান নয়। সো এটা একটা জেরান্ড। কিন্তু দেখেন এখানে আইএনজি দিয়ে শুরু হবে বাট পরে যদি সাবজেক্ট পাওয়া যায়, শুরুটা আইএনজি দিয়ে পরে কি পেয়েছেন, সাবজেক্ট পেয়েছেন, যদি পাওয়া যায় তখন সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ধরতে হবে। যদি আইএনজি দিয়ে শুরু হয় পরে সাবজেক্ট পাওয়া যায় তখন সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ধরতে হবে। আমি আরো দুইটা উদাহরণ দিয়ে দেখাই। যে ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর কি হেলথ। আরেকটা হলো যে ওয়াকিং ইন দা মর্নিং আই উইল বি হ্যাপি। Walking in the morning, I will be happy. I will be happy, but I will be healthy. Will be healthy. তাহলে খেয়াল করেন এখানে ওয়াকিং আইএনজি, এখানে ওয়াকিং আইএনজি, কিন্তু দেখেন তো ওয়াকিং ইন দ্য মর্নিং এখানে সাবজেক্ট নেই, কি নেই, সাবজেক্ট নেই, সো এটা একটা জেরান্ড। আর ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে কিন্তু হাঁটার কাজ চলতেছে না, কাজটা কিন্তু চলমান নয়, তাহলে এটা একটা কি জেরান্ড। কিন্তু দেখেন এটাও চলমান নয়, ওয়াকিং ইন দ্য মর্নিং আই উইল বি হেলদি, এটাও চলমান নয়, কিন্তু সমস্যা হলো ওয়াকিং ইন দ্য মর্নিং এর পর এখানে সাবজেক্ট আছে, তাহলে যদি সাবজেক্ট থাকে তখন এটা একটা জেরান্ড, এটা একটা কি, এটা একটা জেরান্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করি যে বিষয়গুলো, যে আইএনজি যুক্ত ভার্বের কাজটি যদি চলমান থাকে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান যদি না থাকে তখন সেটা জেরান্ড। আর যদি কখনো কমপ্লিমেন্টের জায়গায় আইনযুক্ত ভার্ব থাকে তখন খেয়াল রাখবেন ওটা কাজ বুঝাচ্ছে কিনা, যদি কাজ বুঝায় তাহলে সেটা একটা জেরান্ড, আর যদি কাজ না বুঝায় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি চলমান হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান না হলে সেটা একটা জেরান্ড। আবার যদি ওইখানে ওই সেন্টেন্সটাকে ঘুরিয়ে যদি মিনিংফুল করতে পারেন তাহলে সেটা একটা জেরান্ড, আর মিনিংফুল করতে না পারলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যদি এর আগের নাউনটাকে কি দ্বারা কোশ্চেন করে উত্তর বের করতে পারেন, যে উত্তর পাওয়া যায় তাহলে সেটা একটা জেরান্ড, আর উত্তর না পেলে সেটা
প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে যদি আইনযুক্ত ভার্বটাকে ভেরি বসিয়ে যদি মিনিংফুল করতে না পারেন তাহলে জেরান্ট, আর মিনিংফুল করতে পারলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা হলো যদি কমপ্লিমেন্টের জায়গায় আইনযুক্ত ভার্বটাকে আমি 5টা ডাইমেনশনে আপনাকে চিন্তা করে দেখিয়েছি। এরপরে হলো যে যদি আইনজি দিয়ে শুরু হয়, 2টা আইনজি দিয়ে শুরু হয়েছে বাট পরে একটা সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে সেটা জেরান্ট, আর সাবজেক্ট থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি জেরান্ট পার্টিসিপল আজকে ভাষা যদি আপনি প্র্যাকটিস করতে বসেন ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না, এবং আপনারা আজকের যারা লাইভটি দেখছেন তারা সবাই ইনশাল্লাহ পারবেন, এতটুকু আশা রাখি। এবং সর্বশেষ যে কথাগুলো বলবো সেটা হলো যে আমাদের বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত, আমরা যখন এই করোনার মহামারীর সময়ে দেখলাম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে দেরি হতে পারে, তখনই আমরা কিন্তু অনলাইনের আয়োজন করেছি। এবং এই অনলাইন আয়োজনে আমাদের বিসিএস কনফিডেন্সের স্বনামধন্য শিক্ষক যারা আছেন সবাই কিন্তু আপনাদের সাথে থাকবেন, এবং আপনারা এখানে অফলাইনে যতটুকু সুবিধা পাবেন আমি আশা করি তার চেয়ে আপনি অনলাইনে আরো বেশি সুবিধা পাবেন। বিশেষ করে আমার ইংলিশের কথাই যদি বলি, ইংলিশের পুরো কোর্স আউটলাইনটা আমি করেছি এবং আপনাদের পুরো প্ল্যানটা আমি সাজিয়েছি। সেখানে আপনারা সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন সেটা হলো আমরা অফলাইনে ইংলিশের ক্লাস থেকে আমরা 20টা বা 25টা ক্লাস নিয়ে থাকি, আর এখানে আপনি ক্লাস পাবেন 40-এর উপর, 40টি প্লাস ক্লাস পাবেন। এবং এই 40টা ক্লাসে কিন্তু 40টা আপনি ক্লাস টেস্ট পাচ্ছেন। দেখেন, তাহলে দেখেন ক্লাস টেস্ট গুলো যেভাবে সাজানো হয়েছে, আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যেমন নাউনের যদি 2টা পার্ট ক্লাস হয় তাহলে 2টা ক্লাস টেস্ট হয়েছে, 2টা ক্লাস টেস্ট কিন্তু 40টা কোশ্চেন। এখন এমন ভাবে ক্লাস টেস্ট সাজানো হয়েছে, ওই ক্লাস টেস্টের কোশ্চেন গুলো যদি আপনি পুরোটা সলভ করেন তাহলে আপনার পুরো গ্রামারটা চলে আসবে। তাহলে দেখেন ক্লাস টেস্ট গেল, এরপর রিভিশন টেস্ট যাবে, এরপরে মান্থলি টেস্ট যাবে, সাবজেক্টিভ টেস্ট যাবে, মডেল টেস্ট যাবে। এখানে আপনি ইংলিশেরই হাজার হাজার কোশ্চেন এখানে আপনি সলভ করতে পারতেছেন, এবং কোশ্চেন গুলো এমন ভাবে সাজাচ্ছি যে যাতে করে আপনার একটা পরীক্ষার ভিতর যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো সলভ করলে যাতে ওই জাতীয় টপিকে আপনার আর কোনো সমস্যা না থাকে। এভাবে করে আমার ইংলিশ কোর্স আউটলাইনটা আমি সাজিয়েছি, এবং আপনারা আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। এবং বিসিএস কনফিডেন্সের এই বিশাল আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই বিসিএস কনফিডেন্সের সম্মানিত এমডি মহোদয় লায়ন তাসলিমা গিয়াস ম্যামকে। এর পাশাপাশি যার কথা না বললেই নয়, বাংলাদেশের বেকার সমাজের নয়নের মণি এবং বিসিএস কনফিডেন্সের সম্মানিত ডিএমডি মহোদয় জিয়াউল ইসলাম জিয়া স্যার। তো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত বড় একটি আয়োজন করার জন্য, এবং ইনশাল্লাহ এটার সুফল আপনারা পাবেন এবং ভালো কিছু পাবেন। এটা আপনাদেরকে আমি এতটুকু দায়িত্ব নিয়ে আমার ব্যক্তিগত দিক থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো যে ইংলিশের যে বিষয়টা সেটা আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলবো যে আপনারা এই লাইভ ক্লাসগুলো করার পরে ইংলিশের কোর্স আউটলাইন, কোর্স ম্যাটেরিয়াল যেভাবে সাজানো হয়েছে আপনি ইংলিশে ভালো একটা কিছু করতে পারবেন, এবং এই কোর্সটি করার পরে ইংলিশের ইনশাল্লাহ সমস্যা আপনার থাকবে না, এতটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনাকালীন সময়ে নিরাপদে থাকার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আমি সুমন স্যার, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।